আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আয়োজনে সবাইকে দারুণভাবে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। গেমিং রিটেনশন এজেন্টদের কাজের পুরো জীবনচক্র বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আসলে কেমন হয় সেটা একদম ধাপে ধাপে ভেঙে দেখব আমরা। কিভাবে একজন এজেন্ট একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করে সিস্টেমে কাজ করেন আর সফলভাবে পে আউট নিশ্চিত করেন, সেই পুরো জার্নিটা আজ আমাদের এই এক্সপ্লেনার থেকে পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরুতেই এই মৌলিক ধারণার একেবারে গভীরে প্রবেশ করা যাক। এই গেমিং ইন্ডাস্ট্রিতে রিটেনশন শব্দটা আসলে কি বোঝায়? খুব সহজ কথায় বলতে গেলে এখানে একজন এজেন্টের মূল কাজ কিন্তু ম্যানুয়ালি ক্লায়েন্ট খোঁজা নয়, বরং সিস্টেমে দেওয়া একটা নির্দিষ্ট ডেটাবেস থেকে কল করে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করাই হলো প্রধান লক্ষ্য। মূলত আগে থেকেই রেজিস্টার করা খেলোয়াড়দের আবার ডিপোজিট করতে উৎসাহিত করাই হলো এই রিটেনশন প্রসেসের আসল উদ্দেশ্য। আমাদের আজকের আলোচনার পুরো জার্নিটাকে আমরা 6টা ধাপে ভাগ করেছি। 1. রিটেনশন পরিচিতি, 2. লঞ্চ এবং প্রোফাইল সেটআপ, 3. CRM-এ কাজের চক্র, 4. খেলোয়াড়দের আপত্তি সামলানো, 5. নিয়ন্ত্রণ, নিয়ম লঙ্ঘন এবং নিষেধাজ্ঞা, আর সবশেষে 6. প্রেরণা এবং বোনাস পে আউট। এই ধাপগুলো ক্রমানুসারে প্রথমবার লগ করা থেকে শুরু করে সেরা পারফর্মারদের বোনাস অর্জন পর্যন্ত পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার করে দেবে। তো চলুন আমাদের প্রথম পর্ব অর্থাৎ রিটেনশন পরিচিতি দিয়ে শুরু করা যাক। কাজের শুরুতেই এজেন্টদের CRM বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে অ্যাক্সেস করতে হয়। মজার ব্যাপার হলো এই সিস্টেমটা কিন্তু বেশ ফ্লেক্সিবল। এর নিজস্ব সেটিংসে ইংরেজি, রাশিয়ান এবং ফ্রেঞ্চের মতো প্রধান ভাষাগুলোর সাপোর্ট রয়েছে। তবে অন্য কোনো ভাষায় কাজ করার প্রয়োজন হলে সাধারণ ব্রাউজার ট্রান্সলেটর ব্যবহার করার খুব সহজ অপশনও খোলা রাখা হয়েছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, লঞ্চ এবং প্রোফাইল সেটআপ। একটা সিঙ্গল কল করার আগেও এজেন্টদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক ধাপ পার করতে হয়। এখানকার সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হচ্ছে CRM প্রোফাইলে নিজের ফোন নম্বর আর টেলিগ্রাম যুক্ত করাটা কেবল রুটিন ওয়ার্ক নয়, এটা একেবারে অপরিহার্য। কেন জানেন? কারণ এজেন্টরা যখন প্লেয়ারদের মেসেজ পাঠান তখন তাদের যোগাযোগের তথ্যগুলো যেন সঠিকভাবে প্লেয়ারের কাছে পৌঁছায়, সেটা নিশ্চিত করার একমাত্র উপায় হলো এই প্রোফাইলটা পুরোপুরি পূরণ করা। প্রোফাইল যদি খালি থাকে তবে প্লেয়ারের কাছে যাওয়া মেসেজটাও কন্ট্যাক্ট ইনফো ছাড়া একদম ব্ল্যাঙ্ক বা ফাঁকা যাবে, আর সেটা তো নিশ্চয়ই কাম্য নয়। চলুন এবার তৃতীয় পর্ব অর্থাৎ CRM-এ কাজের চক্র নিয়ে কথা বলা যাক। প্রাত্যহিক কাজের ফ্লো আসলে কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। বেশ দারুণ একটা ব্যাপার হলো এখানকার পুরো কাজটাকে খুব সুন্দর করে 5টি স্পষ্ট এবং পুনরাবৃত্তিযোগ্য অ্যাকশনে ভাগ করা যায়। কাজ শুরু হয় একটা অ্যাক্টিভ টাস্ক গ্রহণ করার মাধ্যমে, এরপর সফট ফোনে কল করা, অ্যাকাউন্টে মেসেজ পাঠানো, প্রয়োজনে বোনাস দেওয়া এবং সবশেষে সঠিক স্ট্যাটাস দিয়ে টাস্কটা ক্লোজ করা। ব্যাস, এই তো সাইকেল। তবে এই সাইকেলের দ্বিতীয় ধাপে কল করার বিষয়টা কিন্তু বেশ কড়া। এজেন্টদের অবশ্যই সিস্টেমের বিল্ট-ইন সফট ফোন ব্যবহার করেই কল করতে হয়। পেশাদারিত্ব বজায় রাখা আর ডেটা প্রাইভেসি নিশ্চিত করতে এই নিয়ম। এখানে এজেন্টরা সিস্টেমে দেওয়া নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুসরণ করেন এবং কোনো অবস্থাতেই নিজেদের ব্যক্তিগত নম্বর ব্যবহার করতে পারেন না। আর হ্যাঁ, কাজের টাইম ম্যানেজমেন্টের দিকটাও কিন্তু এখানে দুর্দান্তভাবে সাজানো। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কল করাটা হলো একদম আইডিয়াল। 3 দিনের মধ্যে টাস্ক গ্রহণ না করলে তা এমনিতেই এক্সপায়ার হয়ে যায়। আবার ধরুন কোনো ধারাবাহিক ভুল হলে তা শোধরানোর জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হয়। সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ব্যাপার হল প্রতিদিন মাত্র 15টি করে কল ধারাবাহিকভাবে করলে 1 মাসের মধ্যেই বেশ দারুণ একটা রেজাল্ট চোখে পড়ে। এখন আসি আমাদের চতুর্থ পর্বে, খেলোয়াড়দের আপত্তি সামলানো। কাজের ফ্লো তো আমরা বুঝলাম, কিন্তু প্লেয়ারদের দিক থেকে সন্দেহ বা আপত্তি আসাটাই স্বাভাবিক। সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় চলুন দেখি। অনেক সময় প্লেয়াররা সন্দেহ করেন যে এজেন্ট হয়তো কোনো স্ক্যামার বা প্রতারক। তখন এজেন্টরা তাদের ইউনিক সিস্টেম অ্যাক্সেসের সুবিধাটা কাজে লাগাতে পারেন। তারা খুব সহজে প্লেয়ার্সদের বুঝিয়ে বলতে পারেন যে তারা সরাসরি প্লেয়ারের কাস্টমার অ্যাকাউন্টে সিকিউরড মেসেজ পাঠাতে সক্ষম, যা কোনো ফ্রডস্টারের পক্ষে করা একেবারেই অসম্ভব। এটাই প্রমাণ করে দেয় যে এজেন্টরা আসলেই প্ল্যাটফর্মের অফিসিয়াল প্রতিনিধি। আর এখানেই একটা দারুণ সাইকোলজিক্যাল ট্রিক আছে। মাত্র $1 একটা ছোট্ট বোনাস কিন্তু জাদুর মতো কাজ করে।
কল চলাকালীন এজেন্ট যখন সরাসরি প্লেয়ারের অ্যাকাউন্টে এই বোনাসটা পাঠিয়ে দেন, তখন তাৎক্ষণিকভাবে এই প্লেয়ারের কাছে এজেন্টের অফিসিয়াল স্ট্যাটাসটা ভ্যালিডেট হয়ে যায়, মানে আর কোনো সন্দেহের অবকাশই থাকে না। তবে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি, এই রোলে রিজেকশন বা প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু একেবারে টপ পারফর্মাররাও অনেক সময় কোনো ডিপোজিট ছাড়াই টাস্ক ক্লোজ করেন। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে কাজ করে গেলে এজেন্টের অভিজ্ঞতা বাড়ে আর ন্যাচারালি একটা শক্ত ক্লায়েন্ট বেস তৈরি হয়েই যায়। এবার আমাদের পঞ্চম পর্ব, নিয়ন্ত্রণ, নিয়ম লঙ্ঘন এবং নিষেধাজ্ঞা। সিস্টেম তো হলো, কিন্তু সিআরএম টিম কিভাবে এই পুরো কমিউনিকেশনের কোয়ালিটি কন্ট্রোল করে সেটা এবার একটু দেখা যাক। এই সিস্টেম কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে খুব কড়াভাবে মনিটর করে। যেমন ধরুন, কল করেই সাথে সাথে কেটে দেওয়া, স্প্যাম মেসেজ পাঠানো, মেসেজ বা বোনাস পাঠাতে ভুলে যাওয়া, কিংবা কোনো কাজ না করেই টাস্কগুলো আটকে রাখা, এমনকি ভুল ক্লোজিং স্টেটাস দেওয়া বা পুশ নোটিফিকেশন পাঠানোর মতো বিষয়গুলো নজরদারিতে থাকে, যাতে কেউ কাজের ক্ষেত্রে কোনো রকম ফাঁকিবাজি করতে না পারে। এর পরিণতি কি হতে পারে? খুব সিম্পল। শুধু নিষ্ক্রিয় থাকার কারণে অটোব্যান হলে এজেন্ট চাইলে পরে আবার সেটা রিকভার করে কাজে ফিরতে পারেন। কিন্তু যদি কেউ মূল যোগাযোগের নিয়মগুলো বারবার ভাঙতে থাকেন এবং ওয়ার্নিং পাওয়ার পর 1 সপ্তাহের মধ্যেও নিজেকে না শোধরান, তবে তার অ্যাকাউন্ট একেবারে চিরতরে, মানে পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হয়। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, প্রেরণা এবং বোনাস পে আউট। সব টুল আয়ত্ত করা, রিজেকশন সামলে ওঠা আর সব নিয়ম মেনে চলার পর এজেন্টরা এই কাজের সবথেকে রিওয়ার্ডিং বা তৃপ্তিদায়ক পর্যায়ে পৌঁছান। এই পর্যায়ে এসে যেসব এজেন্ট তাদের মাসিক টার্গেট পূরণ করতে পারেন, মানে সফলভাবে টাস্ক ক্লোজ করা এবং ডিপোজিট কনভার্সন নিশ্চিত করতে পারেন, তারা তাদের সাধারণ আয়ের বাইরেও $100 বা এমনকি $200 পর্যন্ত দারুণ সব বোনাস পেআউট জিতে নিতে পারেন। পরিশ্রমের একটা চমৎকার স্বীকৃতি। আমাদের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আশা করছি এই সুশৃঙ্খল প্রক্রিয়াটা আমাদের সবাইকেই নতুন কিছু ইনসাইট দিয়েছে। একটু ভেবে দেখলে বোঝা যায়, নিষ্ক্রিয় নম্বরের একটা ডেটাবেসকে অ্যাক্টিভ ক্লায়েন্ট বেসে রূপান্তরিত করার এই যে 5 ধাপের স্ট্রাকচার্ড সিস্টেম, এটাকে নিখুঁতভাবে অনুসরণ করাটাই কি একজন সাধারণ কলার আর একজন হাইলি পেইড রিটেনশন এক্সপার্টের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয় না? এটাই আসলে রিটেনশন গেমে মাস্টার হওয়ার আসল রহস্য।